ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। একই সাথে হামলা করা হয়েছে লেবানন এবং ইয়েমেন থেকেও। হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজার নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। একই সাথে হামলা করা হয়েছে লেবানন এবং ইয়েমেন থেকেও। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটি। আর হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে এই ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের আশঙ্কাকে সত্যি করে দিয়ে ইসরায়েলে সরাসরি হামলা চালালো ইরান। আর হামলায় ব্যবহার হয়েছে আগে থেকেই জানা ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল। ইরানের পাশাপাশি লেবানন ও ইয়েমেন থেকেও ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। লেবানন থেকে রকেট হামলা করেছে হিজবুল্লাহ, আর ইয়েমেন থেকে ড্রোন ও মিসাইল হামলা করেছে হুথি বিদ্রোহীরা। নজিরবিহীন এই হামলায় ইসরায়েল জুড়ে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। জেরুজালেম এবং তেল আবিব সহ পুরো ইসরায়েলে বাজছে বিমান হামলার সাইরেন। এই অবস্থায় ইসরায়েলি সামরিক বাহিনী উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বোমা হামলার শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী সতর্কতা জারি করে বলেছে, অধিকৃত গোলান মালভূমি, নেভাটিম, ডিমোনা এবং ইলাতের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিরক্ষামূলক স্থানের কাছাকাছি অবস্থান করতে হবে। এদিকে ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোকে গুলি করে ধ্বংস করার কাজে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে জর্ডানের বাহিনীও কাজ করছে। এরই মধ্যে লেবানন, জর্ডান এবং ইরাক তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। এছাড়াও সামরিক বিমান বাদে বাকি সব উড়োজাহাজের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে ইরান এবং ইসরায়েলও। ইসরায়েলে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইরানের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত গিলাদ এরদান। ইসরায়েলি রাষ্ট্রদূতের এই অনুরোধে রবিবার বিকেলে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আফসানা শাওন, ৭১। ইসরায়েলে ইরানের হামলার বিষয়ে আরও তথ্য জানতে চাই এবং অবশ্যই বিষয়টির যে সমীকরণ, সেই সমীকরণটিও আমরা বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ যুক্ত হচ্ছেন। একই সঙ্গে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত ও নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মুন্সি ফয়েজ আহমেদ। শুরুতেই যাচ্ছি গাজী আব্দুর রশিদ, আপনার কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। এবং এই যে প্রথমবারের মতো ইরানের মাটি থেকে ইসরায়েলে সরাসরি হামলা চালানো হলো, দেশটির গণমাধ্যমের খবরে কিভাবে এই হামলার খবরটি প্রচার করা হচ্ছে, কিভাবে দেখা হচ্ছে? ধন্যবাদ আপনাকে ৭১ টেলিভিশনে বিশ্বযোগে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশ্বজুড়ে টান টান উত্তেজনা চলছিল কয়েকদিন ধরে। গতকাল একই সময়ে আপনাদের সাথে এই অনুষ্ঠানে আমি বলেছিলাম, হামলা এখন সময়ের ব্যাপার মাত্র, সেটি ঘটে গেছে। বিশ্বের ঘুম হারাম হয়েছে, বিশ্ব জেগে আছে। ম্যাসিভ হামলা চালিয়েছে ইরান, এটা প্রতিশ্রুত ছিল। অর্থাৎ ট্রু প্রমিস, যেটা ইরানের সর্বোচ্চ নেতা বলেছিল, ইসরায়েলি অপরাধে শাস্তি পেতে হবে, শাস্তি দেব। দামেস্কে যে ইরানি কনসুলেটে হামলা চালিয়েছিল ইসরায়েল, তার প্রতিবাদে ইরান তার প্রমিস রেখেছে এবং ইরান কোনো অন্যায়কে বরদাস্ত করে না, আগেও বলেছে, এখনো। ইরানি গণমাধ্যমগুলোতে, বিশেষ করে এখানকার ইংরেজি নিউজ চ্যানেল, আরবি নিউজ চ্যানেল, রেডিও বাংলা, বিশ্ব কার্যক্রম, প্রেস টিভি, আল আলম সহ এখানকার মিডিয়াগুলো এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এবং এটাকে ইরানের পজিটিভ দিক থেকে ইরানের জয় হিসেবেও দেখছে তারা, কারণ এটা প্রত্যাশিত ছিল। একটি দেশের একটি কনসুলেটে হামলা চালাবে ইসরায়েল এবং তারা গাজায় সুদীর্ঘ ৬ মাস ধরে বর্বরচিত হামলা করে যাচ্ছে, যেখানে বিশ্ব সভা অনেকটা নীরব।
যুক্তরাষ্ট্র দ্বিমুখী আচরণ করে দুরকম কথাবার্তা বলছে, কখনো সঠিক উদ্যোগ নেয়, ইসরায়েলকে সহায়তা করছে। যদিও এই হামলা হবে এ কথা ইরান মার্কিন যুক্তরাষ্ট্র বললেও তারা কিন্তু পরবর্তীতে ঘোষণাও দিয়েছিল, হুঁশিয়ারিও দিয়েছিল ইরান যেন হামলা না চালায়। তবে ইরান কোনো অপশক্তির কাছে মাথা নত কখনো করে না। ইরান দীর্ঘ ৪৫ বছরে ইসলামী রাষ্ট্রটি তাদের নিজের অবস্থানকে তারা সুদৃঢ় করেছে। আমি এর পরবর্তী প্রশ্নে আপনি হয়তো বলবেন যে নিষেধাজ্ঞার ব্যাপারটা, আমি সে প্রসঙ্গও বলবো। একটি কথা বলে নিই, কারণ ইরানের আইআরজিসির প্রধান কিন্তু সুস্পষ্টভাবে বলছে, যদি এই হামলার পাল্টা কোনো জবাব ইসরায়েল দেয় বা বিশ্ব শক্তির কোনো কিছু অংশ নেয়, তাহলে পরবর্তী জবাবটি হবে অনেক ভয়ঙ্কর। এবং সেটি একটি কথা আমি বলি যে ইরানের কেন্দ্রে ভালিয়াস স্ট্রিট বলে একটা স্কয়ার আছে, সেখানে একটি মোরাল টানানো হয়েছে কিছুক্ষণ আগে। সেখানে ফার্সি ভাষায় লেখা হয়েছে, পরবর্তী আঘাত হবে অনেক ভয়ঙ্কর। এবং হিব্রু ভাষায় লেখা হয়েছে, তোমার পরবর্তী ভুলে, অর্থাৎ ইসরায়েলের পরবর্তী ভুলে তোমাদের কৃত্রিম রাষ্ট্র নাই হয়ে যাবে। এটি কিন্তু মুখের কথা নয়, শুধু অনেকগুলো কারণ আছে, অনেকগুলো ডাইমেনশন আছে কেন ইরান এই কথাগুলো বলছে। আমরা গণমাধ্যমে দেখেছি যে এই হামলার পর সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছে, কিন্তু ভবিষ্যতে কি ধরনের দুর্ভোগ ইরানের উপর নেমে আসতে পারে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, আপনি সাধারণ মানুষের কথা বলছিলেন। গোটা তেহরান জুড়ে মানুষ উল্লাস করেছে, বিশেষ করে শান্তিকামী মানুষ। তারা ইরানের বিরুদ্ধে যে অপকর্ম ইসরায়েল করেছিল, ইরানের কনসুলেটে হামলা চালিয়ে তার জবাব দেয়, তারা খুশি, মহা খুশি। এবং এটা জাতীয়তাবাদী একটি রাষ্ট্র, আর্য জাতি, তারা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপের পাল্টা জবাব দিয়ে থাকে। আর আপনি যে কথা বলছিলেন যে পরবর্তী পদক্ষেপ গুলো, শুধু ইরান কেন, উৎসব তো সর্বত্র হয়েছে। আপনি ইরাকে হয়েছে, ইয়েমেনে হয়েছে, সিরিয়াতে হয়েছে, ইভেন বিশ্বে টরেন্টো সহ বহু দেশে হয়েছে। তারা শান্তিকামী মানুষ উৎসব প্রকাশ করেছে। আর আপনি বলছিলেন যে নিষেধাজ্ঞা, হ্যাঁ, গত ৪৫ বছরে এখানে ১৪,০০০-এর উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তিগুলো। বিশ্বের কোন দেশের বিরুদ্ধে এরকম নিষেধাজ্ঞা বা এমবার্গো কখনো আমরা দেখিনি। ইরান সেই নিষেধাজ্ঞাকে মোকাবেলা করে আজকের ইরান, এবং ইরান কোন নিষেধাজ্ঞাকে কখনোই ভয় পায়নি, তোয়াক্কা করেনি। ইরান এবং ভবিষ্যতেও ইরানের এই ধরনের একটি মনোভাব বজায় থাকবে, এই সব নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করার বিষয়টি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ যুক্ত হয়েছিলেন। এ পর্যায়ে আমরা যেতে চাই আমাদের আলোচক এই বিষয়টি নিয়ে আসলে কি হামলা পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে সেই বিষয়টি আলোচনার জন্য যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মুন্সি ফয়েজ আহমেদ। স্বাগত জানাচ্ছি আপনাকে বিশ্বযোগে। এই যে সব আশঙ্কাকে সত্যি করে দিয়ে ইসরায়েলে হামলা চালালো ইরান, আপনার কি মনে হচ্ছে এই যুদ্ধের আঁচ কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে? এটা তো সবাই মনে করছিল যে এটা ঘটবে, এবং সেটাই ঘটেছে। কারণ এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বারবার এটা করা হচ্ছিল, যে ভবিষ্যৎবাণী করা হচ্ছিল বা বলা হচ্ছিল যে অমুক সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটবে। সেটা তারা সংবাদ জোগাড় করেই এই কথাটি বলছিল, এবং ইরান থেকে তো না করা হচ্ছিল না। তারা বলছিল যে তারা ওই তাদের দূতাবাসে যে আক্রমণ করা হয়েছিল সেটার প্রতিশোধ নেবে। তো সেটার প্রতিশোধ তারা নেওয়ার শুরু করেছে। এবং এখন তারা কিন্তু একটি কথা বলেছে যে এখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আবার এর ভিতরে জড়িয়ে পড়ে, তারা যদি কোনো রকমের উল্টো ব্যবস্থা গ্রহণ করে, তাহলে কিন্তু মার্কিন ঘাঁটিগুলোতেও তারা হামলা করবে। তো সেই কথাটা সেরকম কিছু যদি ঘটে, তারপরে কিন্তু দুটো জিনিস আমি দেখতেছি। একটা যে সারা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে, এক নম্বর। আর এখন পর্যন্ত শুধু নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, কিন্তু নিষেধাজ্ঞা তো শুধু নয়। আমার ধারণা যে ইসরায়েল এবং তার মিত্রদের পক্ষ থেকে ইরানের মূল ভূখণ্ড আক্রমণ চলতে পারে, এবং তার ফলে যুদ্ধটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি। তো সেইগুলো হচ্ছে। কিন্তু একটি কথা আপনারা শুরুতেই বলেছেন, আমি মনে করি সেটা উপরে একটু জোর দেওয়া দরকার। সেটা হচ্ছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভা ডাকার আহ্বান করেছে ইসরায়েল। তো এইখানে আমার সবচেয়ে বড় কথা হলো যে যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলকে যুদ্ধবিরতি করতে বলা হয়, তখন সেটা তারা শোনে না।
তারপরে এখন তারা নিজেরাই জাতিসংঘের শরণাপন্ন হচ্ছে। এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আমরা জানি যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, এবং এই হামলার পর যুক্তরাষ্ট্র কি ভূমিকা রাখবে বলে আপনার মনে হয়? সরাসরি হামলা চালাবে নাকি প্রক্সি ওয়ারে যাবে? সে কথাটা কিছুটা তো বললাম, তবু আগে ওই কথাটা শেষ করে নেই যে বছরের পর বছর নিরাপত্তা পরিষদে যেসব প্রস্তাব পাশ করা হয়েছে ফিলিস্তিনের ব্যাপারে, তার একটিও ইসরায়েল মানেনি। সবগুলো তারা তার বিরুদ্ধে কাজ করেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুতিয়ালিতে যে চুক্তি হয়েছিল, ক্যাম্প ডেভিড চুক্তি, এবং পরবর্তীতে যে দ্বিরাষ্ট্র যে করা হয়েছিল, ব্যবস্থার কথা বলা হয়েছিল, কোনো কিছুই ইসরায়েল মানেনি। তারপরে এখন তারা চাচ্ছে যে লোকজন তাদেরকে বাঁচানোর জন্য নিরাপত্তা পরিষদে আলোচনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করুক। এটা খুব হাস্যকর। আর তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন যে তারা প্রথম থেকেই তো ইসরায়েলের হিসাবে রক্ষা কবচ হিসেবে কাজ করে আসছে, তাদেরকে রক্ষা করে যাচ্ছে। খালি মার্কিন যুক্তরাষ্ট্র নয়, পশ্চিমা অন্যান্য দেশ, ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাজ্য সবাই মিলে কিন্তু এই কাজটি করছে। কারণ তাদের তো প্রথম পাপটি তো তারাই করেছে। এই রাষ্ট্রটা তৈরি তো করেছিল তারা, এবং এই রাষ্ট্র ছোট করে তৈরি করেছিল, কিন্তু সেই রাষ্ট্রের লোকজন যখন চারিদিকে ভূমি দখল করতে শুরু করলো, তখনও তো তারা বাধা দেয় নাই। তারপরে 67 যুদ্ধে তারা আরো বেশি জায়গা দখল করে, এবং সম্প্রতি গাজার ইস্যুতেও আমরা দেখেছি যে পশ্চিমা বিশ্ব খুবই ন্যাক্কারজনকভাবে অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে গাজায় হামলা চালানোর সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ যুক্ত হয়েছিলেন। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি এক বিবৃতিতে বলেছেন, এই হামলা উত্তেজনা বাড়াবে এবং মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করার ঝুঁকি উস্কে দিতে পারে। ইরান আবারও প্রমাণ করেছে তারা নিজের চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ঋষি সুনাক বলেন, ইসরায়েল, জর্ডান ও ইরাক সহ সব আঞ্চলিক অংশীদারের পাশে থাকবে যুক্তরাজ্য। বিবৃতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আরও বলেছেন, ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে এবং একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে। ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে হামলা চালানোর সাহস পেত না ইরান। শনিবার পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারণায় একথা বলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, ইসরায়েল এই মুহূর্তে আক্রমণের শিকার হয়েছে কারণ যুক্তরাষ্ট্র খুবই দুর্বলতা দেখাচ্ছে। তাই তিনি যদি প্রেসিডেন্টের দায়িত্বে থাকতেন তাহলে এই ঘটনা ঘটত না। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের মানুষ ইসরায়েলের জন্য প্রার্থনা করছে এবং তাদের সমর্থন অব্যাহত থাকবে। হরমুজ প্রণালী থেকে ইসরায়েলের একটি জাহাজ আটক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখা। তবে জাহাজের মধ্যে থাকা 25 ক্রুর মধ্যে 17 জনই ভারতীয় বলে জানিয়েছেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইরানের নৌবাহিনী MSC অ্যারিস নামের জাহাজটি আটক করেছে। সেই বিষয়ে সতর্ক আছে ভারত। এই জাহাজে 17 ভারতীয় ক্রু রয়েছেন। এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলে ইরানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এর আগে ইরানের এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আটকের পর জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গাজার মধ্যাঞ্চলে নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর 6টি বড় হামলায় অন্তত 19 জন নিহত হয়েছে। শনিবারের এই ঘটনায় আহত হয়েছে আরও 200 জন। গাজার ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘন্টায় 52 জন নিহত হয়েছে। এছাড়া গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 33,686 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 76,309 জন। এদিকে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক ফিলিস্তিনি আটকা পড়ে আছেন, যাদের কাছে পৌঁছতে পারছেন না উদ্ধারকর্মীরা। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের আল আকসা হাসপাতাল দিনকে দিন ভারী হয়ে উঠছে পুরো হাসপাতাল এলাকা। একের পর এক আসছে আহত মানুষ, বাড়ছে ডাক্তার নার্সদের উপর চাপ। তবে এত মানুষের ভিড়েও নজর কাটছে ছোট্ট শিশু জাকারিয়া সারসাক। এই বিশাল জনসমুদ্রে যখন সবাই দিশেহারা, তখন একদম আপন মনেই হাসপাতালে আসা রোগীদের জন্য কাজ করে যাচ্ছে সে। হাসপাতালের কোথায় কি দরকার ঘুরে ঘুরে নিজেই খেয়াল রাখছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। মাত্র 12 বছর বয়সেই দায়িত্ব বুঝে গেছে ফিলিস্তিনের ছোট্ট শিশু জাকারিয়া সারসাক। সে বুঝতে পেরেছে হাজার হাজার নির্যাতিত ফিলিস্তিনির জন্য তারও কিছু করার আছে। আল আকসা হাসপাতালে জাকারিয়ার চলাফেরা দেখে মনে হবে সে যেন এই হাসপাতালেরই নিয়মিত কর্মচারী।
কখনো সে কাজ করছে সিরিঞ্জ মেডিসিন নিয়ে, কখনো এগিয়ে দিচ্ছে অ্যাম্বুলেন্সের ট্রলি, আবার কখনো তাকে দেখা যায় অভিজ্ঞ ডাক্তারদের মতো রোগীর ব্লাড প্রেশার মাপতে। যে জিনিসগুলো সে নিজ দায়িত্বে শিখে নিচ্ছে কর্মরত ডাক্তারদের কাছ থেকে। আমি হাসপাতালের কাজে ডাক্তারদের সাহায্য করি। আমি রোগীদের ওষুধ দিই এবং আহতদের রেডিওলজিতে নিয়ে যাই এবং তাদের হাসপাতালের বিভিন্ন বিভাগে নিয়ে আসি। তার দক্ষ হাতের কাজ দেখে মনে হবে যেন বহুদিন ধরে এই কাজ করছে সে। ছোট্ট জাকারিয়া যুদ্ধের শুরু থেকে সিদ্ধান্ত নিয়েছে সে ইসরায়েলি বোমা হামলায় আহতদের সাহায্য করবে, পাশে থাকবে যুদ্ধে বাস্তুচ্যুত ও পরিবারহীনদের। গত 6 মাসে হামলার শিকার হয়েছে ফিলিস্তিনের অনেকগুলো হাসপাতাল। যে কয়টি হাসপাতাল টিকে গেছে তার মধ্যে আল আকসা হাসপাতাল একটি। তবে এখানে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা জানেন না কতদিন আর এখানে নিরাপদে থাকতে পারবেন তারা। আমরা ইসরায়েলি হামলার পর সেই ঘটনায় আহতদের হাসপাতালে আনতে যাই। তখন শিশুদের নিহত বা আহত অবস্থায় দেখতে আমাদের অনেক কষ্ট হয়। আন্তর্জাতিক আদালতের অস্থায়ী রায়কে উপেক্ষা করে গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলের এই হামলাগুলোতে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ গাজার হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে 20 লাখেরও বেশি ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ঋতু সাহা, ৭১। ইউক্রেনের রাশিয়ার দখল করা জাপোরিজিয়া অঞ্চলের একটি শহরে ইউক্রেনীয় সেনাবাহিনীর গোলাবর্ষণে অন্তত 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 18 জন। রাশিয়ার এক সেনা কর্মকর্তা জানান, শুক্রবার স্থানীয় সময় রাতেই হামলা হয়। গোলাবর্ষণে 5টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে এই ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কাছে নস্কি শহরে 9 জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। শনিবার আফগানিস্তান ও ইরান সীমান্ত এলাকা থেকে তাদের অপহরণ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের এই হত্যাকাণ্ডের ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি। নস্কি জেলার ইরানগামী বাসটিকে আটক করে বন্দুকধারীরা, সেখান থেকে তাদেরকে অপহরণ করা হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।